আজ আমি একটি অসাধারণ ভয়ঙ্কর মুভি এক্সপ্লেন করছি। মুভির শুরুতে আমরা দেখি একটি বিচে পার্টি হচ্ছিল। সেখানে এই পাঁচজনকে আমরা একসঙ্গে দেখতে পাই, যারা কিনা অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করেছিল, আর তারা সবাই খুব এনজয় করছিল। এরপর আমরা দেখি হানি একটি সিঁড়িতে বসে তার মায়ের সাথে কথা বলছিল। তখনই তার কাছে একটি লোক আসে, যার কিনা দুটো পায়ে কাটা ছিল। সেই লোকটা হানিকে বলে সাবধানে থাকতে, কারণ এখানে যারা আসে তারাই সমুদ্রে ঘুরতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে থাকে, তাই লোকটি সাবধানে থাকার কথা বলে। এরপরে আমরা দেখি যে ভোরবেলা সমুদ্রের পাশে বসে দুই বান্ধবী মিলি আর হানি গল্প করছিল, আর টম, টাইলার, রেড পি তিন বন্ধু মিলে সকালবেলাতেও ড্রিঙ্ক করছিল। এরই মধ্যে তাদের নজর পড়ে বোর্ডের দিকে। তারপর তারা সবাই আরও বেশি এনজয় করার জন্য বোর্ডে সমুদ্রে ঘুরতে বেরিয়ে পড়ে আর বলে 5 মিনিটে ঘুরে আসবে, তারপর তারা ব্রেকফাস্ট করবে। কিন্তু এই সমুদ্র যাত্রায় তাদের বিপদ ডেকে আনে, কারণ তারা দুটি বোর্ড নিয়ে রেস করছিল, কে কত দূর পৌঁছতে পারে। এবং এরপর আমরা দেখতে পাই যে তারা গোল গোল ঘুরছিল এবং সামনাসামনি আসছিল। এইভাবে একবার ঘুরে আসার পর তারা আবার সামনাসামনি আসছিল, তখনই অ্যাক্সিডেন্ট হয়। সবাই জলের মধ্যে ছিটকে পড়ে। টাইলারের মাথায় চোট লাগে আর রেড পির পায়ের হাড় ভেঙে যায়। এরপরে কোনো রকমের রেড পিকে বোর্ডে তোলে আর তাদের গায়ের পোশাক দিয়ে কোনো রকমভাবে ব্যান্ডেজ করে দেয় এবং হসপিটাল নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু বোর্ড খারাপ হয়ে যাওয়ার কারণে সেখানে থাকতে হয় তাদের অন্য কোনো বোর্ডের অপেক্ষায়। কিছু সময় বাদে আমরা দেখতে পাই সমুদ্রের পাড়ে একটি গাড়ি আসে পরিষ্কার করার জন্য, এবং সেই লোকটি স্টুডেন্টদের উদ্দেশ্য করে বলে এরা কোনোদিন শুধরবে না, কারণ অনেক মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। এরপর আমরা দেখি অনেক বেলা বেড়ে যায়, রোদে তাদের অনেক কষ্ট হচ্ছিল। তখন টাইলার বলে আমরা যখন বোর্ড নিয়ে আসছিলাম তখন একটি বোর্ড দেখেছিলাম, তো সেই বোর্ডটি যদি এদিকে আসে তাহলে হয়তো তার থেকে সাহায্য নিতে পারতাম। তখন টাইলার নিজেই ওই বোর্ডের খোঁজে যেতে যাচ্ছিল। তখন টম বলে না, যতক্ষণ কেউ এদিকে আসবে ততক্ষণ সবাই একসাথে থাকাটাই ঠিক হবে। কিন্তু টাইলার বলে কেউ যদি না আসে তাহলে। কিছু সময় পর দেখা যায় টাইলার সাঁতার কেটে সেই বোর্ডের খোঁজে চলেছে। ঠিক সেই সময় একটি শার্ক টাইলারের পিছু নিয়েছিল। তখন বাকি চারজন চিৎকার করে ওঠে এবং টাইলারকে সাবধান করতে থাকে। তখন শার্কটি আবার ডুবে যায়। ঠিক তখনই তাদের বোর্ডের কাছে চলে আসে এবং চারপাশ দিয়ে ঘুরতে থাকে। তখন টম বোর্ডে উঠতে যায় আর বোর্ডটি উল্টে যায় এবং সবাই জলে পড়ে যায়। আর তখন শার্কটির শিকার করতে সুবিধা হয়, যেহেতু রেডপির পায়ের হাড় ভেঙে বাইরে বেরিয়ে গিয়েছিল, তাই রক্ত বেরোচ্ছিল। আর রক্তের গন্ধে শার্ক রেডপিকে ধরে জলের নিচে নিয়ে যায় আর তার সাথে হানিকে সহ টেনে নিয়ে যাচ্ছিল, কারণ রেডপির হাতঘড়ির সাথে হানির মাথার চুল আটকে গিয়েছিল। অনেক কষ্টে হানি সেটা ছাড়িয়ে নেয় এবং বোর্ডের ওপরে উঠে আসে। এরপর আমরা দেখতে পাই টাইলার সেই বড় বোর্ডটিকে খুঁজে পায় এবং ঠিক কাছাকাছি গিয়ে চিৎকার করে বলতে থাকে কেউ কি আছো, আমাকে সাহায্য করো। আর তখনই আবার শার্কটির দেখা মেলে। তখন টাইলার চমকে ওঠে এবং জলের নিচে ডুব দিয়ে চারিদিকটা আবার দেখে নেয় এবং আবার সাঁতার কাটতে থাকে। কিন্তু হঠাৎ করে শার্ক এসে টাইলারের পেটের বাঁ পাশে কামড়ে দেয়। আহত টাইলার আবার বোর্ডের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে কেউ কি আছো, আমাকে সাহায্য করো। আর তখনই শার্কটি টাইলারকে খেয়ে নেয়। বোর্ডের লোকটি কাউকে দেখতে না পেয়ে নিজের কাজ করতে থাকে। এরপর দেখি রাতের বেলা শার্কটি আবার ঘোরাফেরা করছে শিকারের সন্ধানে। ঠিক তখনই কিছু দূরে তারা দেখতে পায় একটা ছোট আলো দেখা যাচ্ছে। তখন নিজেদের ফোনের আলো জ্বেলে সাহায্যের আশায় সেই আলোকে লক্ষ্য করে চিৎকার করতে থাকে। কোনো সাড়া না পাওয়ায় টম জলে নেমে যাচ্ছিল। তখনই তার পায়ে কিছু একটা লাগে আর সে ভয়ে আবার বোর্ডে উঠে পড়ে। কিন্তু হানি সাহস করে যায়, কিন্তু সেখানে গিয়ে হানি ভয়ে চিৎকার করে ওঠে। উল্টোভাবে সে সাঁতার কাটতে থাকে। আসলে ওখানে অর্ধেক কাটা ডেড বডি ছিল, যেটা কিনা একটি নাবিকের বডি, আর গায়ে সেফটি কোট এবং মাথায় লাইট ছিল। আর সেটা দেখে তারা ভেবেছিল হয়তো ছোট বোর্ড। এরপর দেখি রাত পেরিয়ে সকাল হয়েছে আর রাতে সেই ডেড বডিটা ভেসে ভেসে তাদের বোর্ডের কাছে এসেছে। সেটা দেখে মিলি বলে আমি তো সাঁতার জানি না, এই সেফটি কোটটি পরলে হয়তো ভেসে থাকতে পারবো, কিন্তু পোশাকটি ডেড বডি থেকে খুলবে কে? টম আর মিলি দুজনেই ঘেন্নায় আর ভয়ে মুখ ঘুরিয়ে নিল। এরপর আমরা দেখি হানি সেই পোশাকটি খুলে মিলিকে পরিয়ে দিল। এরপর বেশ কিছু সময় কেটে গেল। তারা কিছু কাঠের তক্তা দিয়ে বোর্ডটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই শার্কটি এসে বোর্ডের পেছনে কামড়ে ধরে আর টম কাঠ দিয়ে মুখের ওপর মারে। তখন শার্কটি চলে যায়। আবার কিছুক্ষণ পরে এসে টমের পায়ে কামড়ে ধরে এবং তখনই হানি আবার শার্কের মুখে মারে। তখন আবার শার্কটি চলে যায়, কিন্তু কিছু সময় বাদে আবার ফিরে আসে এবং বোর্ডটিকে উল্টে দেয়
আর সবাই ছিটকে পড়ে যায় আর টমের পেটের একপাশে ভয়ঙ্করভাবে কামড়ে দেয়। এরপর আমরা দেখি মিলির অর্ধেক ডেড বডি জলে ভাসছে এবং কিছু সময় পরে শার্কটি মিলির অর্ধেক ডেড বডিও নিয়ে নেয়। আর তখন টম যন্ত্রণায় কাতরাচ্ছিল আর প্রচণ্ড রক্ত বেরোচ্ছিল। সেসব দেখে হানি একটু ঘাবড়ে যায়। এরপর হানি বলে, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না, শার্কের সাথে মোকাবিলা করতে হবে। তারপর সে বোর্ডের সিট তুলে ইঞ্জিন সারানোর চেষ্টা করে, কিন্তু ইঞ্জিনের একটি পার্ট তার হাতে ভেঙে চলে আসে। ওই ধারালো অংশটা নিয়ে শার্কের সাথে মোকাবিলা করার জন্য জলে ঝাঁপিয়ে পড়ে। এরপর শার্কটি পেছন থেকে এসে বোর্ডটিকে ঠেলে দূরে সরিয়ে নিয়ে যায় এবং আবার ফিরে আসে হানির দিকে। তখন হানিও শার্কের দিকে এগিয়ে যেতে থাকে। হানি যখন শার্কটিকে মারতে যাবে তখনই শার্কটি হানিকে কামড়ে দেয়। এরপর আমরা দেখি হানি কোনো রকমে আহত অবস্থায় বোর্ডে উঠে আসে এবং বোর্ডটি ঠিক করার চেষ্টা করে। তার একটু বাদে বোর্ডটি ঠিক হয়ে যায় এবং চলতে শুরু করে। কিছুটা দূর যাওয়ার পর শার্ক আবার পিছু ধরে এবং বারে বারে বোর্ডটিকে কামড়াতে যায়। ঠিক তখনই বোর্ডের স্পিড কমে যায় আর বোর্ডের গ্যাসও কমে যায়। এরপর শার্কটি খুব স্পিডে বোর্ডের চারপাশে ঘুরছিল। সেটা দেখে টম হানিকে চলে যেতে বলে আর নিজে শার্কের শিকার হয়ে যায়। এরপর হানি অনেক ভয় পেয়ে যায় এবং সব সাথীদের হারিয়ে খুব কষ্টও পেয়েছিল এবং খুব অসহায়ভাবে সে কিনারের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সমুদ্রের কিনারে প্রায় পৌঁছেও গিয়েছিল। প্রচণ্ড জলের ঢেউ আর জলের নিচে বড় বড় পাথরের সাথে বোর্ডটির ধাক্কা লেগে বোর্ডটি উল্টে যায় এবং হানি আবার জলে পড়ে যায়। তার কাঁধে শার্কে কামড়ে দিয়েছিল, তাই সে ঠিকভাবে সাঁতার কাটতে পারছিল না। ঠিক তখনই হানি পেছনে তাকিয়ে দেখে শার্ক তার পেছনে। তখন সে খুব তাড়াতাড়ি করে সামনের দিকে এগোতে থাকে এবং দুটো পাথরের মাঝখান দিয়ে সে যেতে থাকে আর শার্কটি সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শার্কটি সেই পাথরের মাঝে আটকে যায় আর হানি বেঁচে যায় এবং সে সমুদ্রের কিনারে পৌঁছে যায় আর শার্কটি ওখানেই ছটফট করতে থাকে। এরপর আমরা দেখতে পাই হানি অনেকটা সময় মাটিতে শুয়ে হাঁপাচ্ছিল। এরপর আস্তে আস্তে উঠে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে এবং চলে যেতে থাকে নিজের ঠিকানায়।